কিন্নর কৈলাস, লাহোর স্পিতি। ভারতবর্ষে যে কটা সেরা জায়গা আছে তার মধ্যে অন্যতম। আপনি যদি কিন্নর কৈলাস, লাহোর স্পিতি না যান তাহলে আপনার ভ্রমণ কিন্তু পরিপূর্ণ হবে না। ভগবানের দেশ, দেবভূমি বলা হয়, হচ্ছে কিন্নর কৈলাস। 1977 সালের আগে কেউ এখানে যেতে পারত না, কারণ ইনার লাইন পারমিট লাগত। এখন সেটা 93 পর থেকে সেটা উঠে যায়। এখন ভারতীয়দের কাছে দাঁড় করে যায়। কলকাতা থেকে যেতে গেলে কালকা মেল, দিল্লি হয়ে চণ্ডীগড়, 2 রাত্রির যাত্রা। তৃতীয় দিনে ভোর 3:30 চণ্ডীগড় পৌঁছে। চণ্ডীগড় থেকে আমাদের যাত্রা শুরু। আপনি বিভিন্নভাবে আসতে পারেন। বাই এয়ারে দিল্লি আসতে পারেন বা চণ্ডীগড় আসতে পারেন। চণ্ডীগড় ডাইরেক্ট কলকাতা থেকে নেই, দিল্লি হয়ে ভায়া হয়ে চণ্ডীগড়, সেখান থেকে আপনি যাত্রা শুরু করতে পারেন। চণ্ডীগড় থেকে শুরু করে আমরা সেই দিন সিমলাতে যাত্রা সাঙ্গ করব। সেদিন বিকেলবেলা সিমলা কালীবাড়ি ম্যামটা একটু ঘুরে নেবেন। পরের দিন সিমলায় সকালবেলা তৈরি হয়ে বেরোলাম সাহারান। সাহারান মোটামুটি বলা যেতে পারে গেটওয়ে অফ কিন্নর কৈলাস। সাহারানে কিছু আপেল গাছ আছে এবং সেখান থেকে প্রথম শিখণ্ড দেখা যায়, অর্থাৎ কৈলাস সিংহ যাকে বলে। এখানে বলে রাখি, শিবের বিভিন্ন অবস্থান আছে, তার মধ্যে সেরা হচ্ছে মানস কৈলাস, সেটা তো চীনে। দ্বিতীয়টি কিন্নর কৈলাস, যেখানে আমরা যাচ্ছি। তৃতীয়টি মণিমহেশ কৈলাস, সেটা চাম্বা থেকে ভারমর হয়ে 3 দিনের হাঁটা রাস্তা, সেইখানে মণিমহেশ কৈলাস। যাই হোক, এখন আমরা কিন্নর কৈলাসের উদ্দেশ্যে সাহারানে এসে পৌঁছেছি। সাহারান থেকে শিখণ্ডকে দেখা যায়, কিন্নর কৈলাসকে দেখা যায়, প্রথম দেখা যায়। সাহারানে একটা বিশেষত্ব আছে, ওখানে একটা কালী মন্দির আছে, ভীমা কালী মন্দির, এবং তার অতিথিশালাটা খুব সুন্দর থাকার পক্ষে। ভীমা কালী মন্দিরটা খানিকটা দুর্গের মতো, এবং 3 তলায় ঘুরে ঘুরে উঠতে হয়। হয়তো আগে বিভিন্ন আক্রমণ থেকে বাঁচার জন্য এইভাবেই মন্দিরটা তৈরি করেছে। 3 তলায় মা দেবীর অধিষ্ঠান। যার মন্দিরটা দেখতে খুব ভালো লাগবে, একটু বিশেষত্বও আছে। সাহারানে আমাদের ভ্রমণ সাঙ্গ। পরের দিন সাহারান থেকে আবার আমরা যাত্রা শুরু করলাম সাংলার উদ্দেশ্যে। কারসাম থেকে রাস্তা ডান দিকে ঢুকে গেছে সাংলা ভ্যালি। আমরা বাঁ দিকে শতদ্রু, যার নাম সতলুজ, সেই নদীর বাঁ দিকে রেখে আমরা যাচ্ছি, এবং কারসাম থেকে বাদশা নদী সংযোগ হয়েছে। আমরা সেই রাস্তা ধরে অদ্ভুত ভ্যালি, নিচের দিকে তাকালে ভয় লাগবে, মনে হবে একদম সোজা খাদ নিচে নেমে গেছে। চিন্তা করা যায় না, এত গভীর খাদ। সেই খাদের পাশ থেকে সরু রাস্তা ধরে সাংলা ভ্যালি এঁকে বেঁকে পৌঁছল। সাংলা ভ্যালিতে পুরো আপেলের ক্ষেত, এদিকে তাকান শুধু আপেল গাছ, আপেল, আখরোট, এইসব গাছ।
সাংলা ভ্যালিতে প্রচুর। সেই দিন রাত্রে আমরা থাকলাম হোটেলে। পরের দিন সকালে চললাম একটা সুন্দর জায়গা, যার নাম চিটকুট। চিটকুটের আর একটা বিশেষত্ব, মানে সাংলা থেকে 26 কিলোমিটার দূরে চিটকুট। একটা বিশেষত্ব সেটা হচ্ছে এটা ইন্ডিয়া এবং চায়নার, মানে তিব্বতের অংশটা ওখানে এর বর্ডার। এই বর্ডারের সৌন্দর্যটাই আলাদা। শোনা যাচ্ছে ওই দিক থেকে একটা রাস্তা হচ্ছে, বলে অনেক কিছু সরোবর দেখতে পাবো, সেটা ভবিষ্যতে বলবে। কিন্তু বর্ডার রাস্তা ওই পর্যন্ত শেষ। খুব জোর 70-80টা ঘর আছে চিটকুটে, কিন্নরবাসীদের ঘর। এই কিন্নরীরা বলে স্বর্গের দেবতাদের আনন্দ দেওয়ার জন্যে কিন্নরীদের জন্ম। মানে এরা দেবতার একটা অংশ। সত্যিই এরা সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। এবারে আমরা সাংলাতে আবার পৌঁছে গেলাম। সাংলাতে রাত্রি থাকলাম। পরের দিন সকালে আবার 50 কিলোমিটার দূরে আমরা যাব কল্পা। আসাম হয়ে রিকংপিও শহর, রিকংপিও একটা মানে ডিস্ট্রিক্ট টাউন। মনে হবে না যে এই পাহাড়ের এত নির্জনতা কাটিয়ে হঠাৎ একটা ছোটোখাটো শহরে গিয়ে পৌঁছাবো। তার নাম রিকংপিও। এবং রিকংপিওতে কারোর কিছু দরকার থাকবে, টুকিটাকি সংগ্রহ করে আবার আমরা পাহাড়ের ওপরে উঠব, যাব কল্পা। কল্পা অনেক উঁচু। কল্পাতে গিয়ে পৌঁছালাম। এই কল্পা পৌঁছাবার পরে বুঝতে পারবেন শুধু আপেল গাছের ক্ষেত, শুধু আপেল গাছ। বিখ্যাত আপেল, কিন্নরের আপেল, গোল্ডেন আপেল, গ্রিন আপেল সব এখানে হয়। এগুলো অনেক সময় আমরা পাই না, এগুলো বিদেশে চলে যায়, বেশি দাম দিতে যায়। কোয়ালিটি খুব ভালো। যাই হোক, এই আপেল ক্ষেতের ভেতরে অনেক হোটেল আছে। আপনার পছন্দ হবে কোনো আপেল ক্ষেতের কোনো হোটেলে থাকবেন। এবারে পরের দিন দিনের বেলা, ভোরবেলায় একটা এখানে বিশেষত্ব জিনিস আছে দেখার, যেটা হচ্ছে কিন্নর কৈলাসের যে শৃঙ্গ, শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গ দেখা যাবে। আপনি জানলা বা ব্যালকনি, যে হোটেলে আছেন, ব্যালকনি থেকে শিবলিঙ্গ দেখতে পাবেন। সকালবেলা থেকে বিকেল পর্যন্ত এর রং চেঞ্জ হয়। আসলে সূর্যের কিরণে ওই শিবলিঙ্গের রং পরিবর্তন হয়। এই দেখার জন্যে অনেকে বাইনোকুলার নিয়ে বসে আছে, ঘন্টার পর ঘন্টা শিবলিঙ্গকে দেখছে, তার রঙের ছটা কীভাবে রং পরিবর্তন হচ্ছে। কথিত আছে যে শিব তার দলবল নিয়ে কৈলাস থেকে অক্টোবর-নভেম্বর মাসে এখানে চলে আসে, এখানে অবস্থান করে। ওই সময় ওখানকার স্থানীয় কিছু লোক, তারা ওই সময় পুজো দিতে যায় ওই স্থানে। দুর্গম জায়গা, পাহাড়ের ওপরে যায়, এবং আপনার পক্ষে বা সাধারণ টুরিস্টের পক্ষে সেটা সম্ভব না, কারণ কোনো রাস্তা নেই। কল্পা খুব সুন্দর জায়গা, পবিত্র জায়গা, দেবভূমির অংশ। পুরো গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকা। পরের দিন আমরা কল্পাটা ভালো করে উপভোগ করব, পায়ে হেঁটে হোক বা গাড়িতে হালকা ছাদে ঘুরে আসবো। কল্পায় দুদিন থাকার পরে এবারে আমরা যাব যে দেশে, সেই দেশটাই অন্যরকম।
আপনি এতদিন দেখছিলেন সবুজ, আস্তে আস্তে সবুজ হারিয়ে যাবে। রুক্ষ, যাকে বলে ডেজার্ট কোল্ড, শীতল মরুভূমির দেশ, শীতল মরুভূমির দেশ, সেই দেশে আস্তে আস্তে আপনারা দেখবেন কোনো গাছপালা নেই, রুক্ষ গিয়ে পৌঁছবেন। এই রুক্ষতার মধ্যে হঠাৎ জলের বিন্দু, একটা লেক, নাকো লেক, ছোট্ট লেক, কিন্তু অবাক কাণ্ড, চারিদিকে এত রুক্ষতা, তার মধ্যে একটা বিন্দু জল, লেকটি, সেটা দেখে আমরা আরও এগোব তাবো, কারণ ওখানে এখনো হোটেল ফোটেল কিছু হয়নি। তাবো মনেস্ট্রি গেস্ট হাউস, সেখানেই রাত্রে বাস। তাবো থেকে আরও উপরে এবারে যেতে আরম্ভ করলাম, সেটা হচ্ছে কাজা। রাস্তায় আমরা দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ধানকার মনেস্ট্রি, হচ্ছে কিবার ভিলেজ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম গ্রাম। এবং যে মনেস্ট্রিটা দেখবেন, সে মনেস্ট্রিটা মনে হবে পাহাড়কে ঘিরে রেখেছে মনেস্ট্রিটা। চন্দ্রভাগা নদী পাশে। এই এই গ্রামে মাত্র 36 জন লোক থাকে। যাই হোক, কাজাতে দুদিন থাকতে হবে, কারণ প্রথম দিন কাজা পৌঁছে ওই কিবার ভিলেজ এবং কি মনেস্ট্রি, ধানকার মনেস্ট্রি, এগুলো দেখতে হবে। দেখে এবারে ওখান থেকে এই কাজাতে আমি যেটা দেখেছিলাম, সবচেয়ে বিশেষত্ব কি, দিনের বেলা আপনি রাস্তায় দাঁড়ালে আপনার গরম লাগবে, অথচ কোনো বাড়ির আড়ালে বা গাছের তলায় ছায়াতে দাঁড়ালে আপনার ঠান্ডা লাগবে। জ্যাকেট আপনাকে পরে থাকতে হবে, কারণ এখানকার আবহাওয়া আপনার বিশ্বাসযোগ্যতা নেই। সেই জন্যে ফুল ওভার কোট বা জ্যাকেট টাইপের পরতে হবে, না পরলে আপনার শরীরের নানা রকম অসুবিধা হতে পারে। আর এই কাজাতে অক্সিজেনও কম আছে, চলাফেরা খুব স্বাভাবিকভাবে করতে হবে। কাজা থেকে এবার আমরা যাব কুঞ্জম পাস হয়ে কেলং। এখানে যাওয়ার পথে অদ্ভুত সব ঝোড়ো নদী দেখতে পাবে। যত সকালে যাওয়া যায় তত মঙ্গল, কারণ যত বেলা হবে বরফ গলতে আরম্ভ করবে, এবং বরফ গলে যে জল পড়বে, রাস্তায় প্রচুর ঝোড়ো নদী হয়, তাহলে আর যেতে পারবেন না, কারণ নদী সেই বরফ গলার জল এত খরস্রোত যে গাড়ি হয়তো আটকে যাবে। সেই জন্যে ওখানে নিয়ম ভোর অন্ধকার থাকতে বেরিয়ে পড়া, যাতে সূর্য মধ্য গগনে যাওয়ার আগে আপনি যাতে রাস্তাটা পার হয়ে যান। কুঞ্জম পাস পেরিয়ে গেলে আপনি অনেকটা নিশ্চিন্ত হবেন। ওখান থেকে গ্রামফু হয়ে আপনি যাবেন কেলং। কেলং এমন একটা জায়গা, চারিদিকে বরফ থাকে 6 মাস। 6 মাস কেলংয়ে কেউ যেতে পারে না, যেতে গেলে একমাত্র হেলিকপ্টার করে যেতে হয়। এই কেলংয়ে পৌঁছে আপনি সামনেই দেখতে পাবেন বরফের সিংহ, সেটি মনে হবে তাকে বলে লেডি কেলং, বরফের সিংহটা। কোনো মহিলা শুয়ে আছে যেন সাদা চাদর গায়ে দিয়ে, লম্বা হয়ে টান টান করে শুয়ে আছে, আপনি তাকে দেখতে পাবেন, তাকে বলে লেডি কেলং। এটা একটা অদ্ভুত জিনিস।
শিলংয়ে আসলে আপনি মনে করবে যে আপনি ভারতবর্ষে নেই, কোনো তিব্বতে কোনো দেশে ঘুরে বেড়াচ্ছে। টোটাল এরিয়াটা একটা তিব্বতী এবার ভাব আছে, ভাব না তিব্বতী এরা অ্যাকচুয়ালি। এবং এদের থাকার ব্যবস্থা, এরা খুব পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, এদের ঘরদোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওখান থেকে শিলংয়ে থেকেও কয়েকটা জায়গায় যাওয়া যায়, উদয়পুর, তিলকনাথ, এইসব জায়গাগুলো দর্শন করা যায়। করে ওখান থেকে আবার গাম্পু হয়ে বিখ্যাত রোটাং পাস পার হয়ে, রোটাং পাসে কিছুক্ষণ দাঁড়াবেন, রোটাং পাস পার হয়ে আপনি মানালির উদ্দেশ্যে আসতে পারেন। 115 কিলোমিটার রাস্তা। আমাদের একবার সৌভাগ্য হয়েছিল এই রাস্তা দিয়ে আসার সময়, পিচ ঢালা রাস্তা, চারিদিকে শুধু বরফ, সাদা, কোনো কিছু দেখা যায় না, সব সাদা। শুধু রাস্তাটা আইস কাটার গাড়ি দিয়ে রাস্তাটা কাটা, শুধু কালো পিচের রাস্তা, আর বাকিটা সাদা। আমাদের একটু চা খাওয়ার ইচ্ছে ছিল, কোনো দোকান নেই, কিছু নেই। তখন আমরা ওই বরফ দিয়ে, আমাদের কাছে স্টোভ ছিল, বরফ কেটে জল, সেই জল দিয়ে আমরা চা বানিয়ে খেয়েছি। এটা আমাদের একটা মানে এই জিনিস ভোলার নয়, আমরা কি জিনিস দেখেছি। যাই হোক, ওই রোটাং পাস পার হয়ে এবারে এলাম আমরা মানালি। মানালিতে ঢুকলাম, সবুজের সমারোহ। মানালি এলে মনে হয় যেন ঘরে এলাম, এত সুন্দর পাহাড়ি শহর। সত্যি মানালি মনে হয় বারবার টান। যাক, মানালি বিশ্রামের জায়গা, বহুবার দেখা এবং অনেকেরই দেখা মানালিতে একদিন থেকে এইবার আমরা আবার পরের দিন চণ্ডীগড়ে পৌঁছে গেলাম। এইভাবে বিরাট স্মৃতি নিয়ে নতুন জগৎ, লাহোর স্পিতি, কিন্নর যে প্রদেশ আমরা ঘুরে এলাম, আপনার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। আপনি কোথায় গিয়েছিলেন এবং কি জগতে থেকে আপনি ঘুরে এলেন, এই স্মৃতি আপনার ভেতরে সারা জীবন থাকবে, এর অভিজ্ঞতা।